ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। ডোনাল্ড ট্রাম্প অভিষিক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে নানা ধরনের আলোচনা আছে। সেই আলোচনাগুলোর মধ্যে বেশ কিছুই মুখ্যত আলোচনাটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অভিষিক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে নির্বাহী আদেশগুলো দিয়েছেন সেটা। এরই মধ্যে হচ্ছে চীনের ওপর শুল্ক আরোপ এবং চীনের পাল্টা শুল্ক আরোপ, এটা আবারও হচ্ছে 2017 সালের পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে, যেখানে হচ্ছে বাণিজ্য যুদ্ধ একটি বাস্তবতা হয়ে দাঁড়িয়েছিল, যেটা পরবর্তীতে হচ্ছে এক ধরনের ট্রেড ওয়ারের এক ধরনের স্থিতিশীল কন্ডিশন আমাদের সামনে আসে উভয় পক্ষের নমনীয় ভঙ্গির মধ্য দিয়ে। অর্থাৎ চীন জানিয়েছিল যে তারা যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে আমদানি করবে। তো এই চীনের উপরে শুল্ক আরোপ বা পাল্টা শুল্ক আরোপ, বাণিজ্য যুদ্ধ, এটার মধ্য দিয়ে তো টোটাল বৈশ্বিক অর্থনীতিই আসলে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতিতে পড়েছে। সেটা এক ধরনের আলোচনা, সেটা নিয়ে আলোচনা হচ্ছেও। এর বাইরে আসলে প্রশ্ন উঠছে যে যুক্তরাষ্ট্রেও নতুন প্রশাসন যে ধরনের নির্বাহী আদেশ বা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটাতে আসলে বাংলাদেশের উপরে কী ধরনের প্রভাব পড়বে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচিত হওয়ার মতো বিষয় যেটা সামনে আসছে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত সেই অর্থে আসলে খুব বেশি তথ্য সম্বলিতভাবে আলোচনা হয়নি, সেটা হচ্ছে মার্কিন সহায়তা যে ধরনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সারা বিশ্বে ডিস্ট্রিবিউট হয় সেই প্রতিষ্ঠানগুলোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন সেটি নিয়ে। সেখানে সরাসরি ইউএসএআইডি আপনারা জানেন যে হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় একক আর্থিক সহায়তা দেওয়া প্রতিষ্ঠান। এটা জাতিসংঘই এই ধরনের তথ্য দিচ্ছে। তো এটার আসলে কেমন প্রভাব আমাদের পড়তে পারে, এক্ষেত্রে আলোচনায় প্রবেশের জন্য আমরা আসলে কতগুলো ধাপে ধাপে যদি এগোই তাহলে বিষয়টি পরিষ্কার করাটা তুলনামূলক সহজ হবে। প্রথমত আমাদের দেখতে হবে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসলে কী ধরনের নির্বাহী আদেশ দিয়েছেন। দ্বিতীয়ত ইউএসএআইডি বিলুপ্ত করে বা হচ্ছে এটার অর্থায়ন যে স্থগিত করা হলো 90 দিনের জন্য, সেইটার আসলে প্রভাব কেমন পড়বে, এরা আসলে কি ধরনের কাজ করে সেটা জানলেই আমরা বুঝতে পারবো। তৃতীয়ত ইউএসএআইডির সাথে আসলে বাংলাদেশ কতটুকু যুক্ত। চতুর্থত হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে আসলে ইউএসএআইডি কী ধরনের কাজ করে এবং সেখানে আসলে বাংলাদেশের পরিস্থিতিটা কেমন, এবং ফাইনালি কী ধরনের প্রভাব পড়বে। তো আমরা একটু ধাপে ধাপে এগোই। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা অভিষিক্ত হয়েছেন হচ্ছে গত 20 জানুয়ারি। প্রথম দিন এসেই বেশ কিছু নির্বাহী আদেশে তিনি সই দেন। এর মধ্যে হচ্ছে মেক্সিকো সীমান্ত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা, মেক্সিকোর উপরে হচ্ছে আলাদাভাবে শুল্ক আরোপের আদেশ, তার পাশাপাশি হচ্ছে আইসকে এনফোর্স করা। আইস বলতে হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি যেটা আছে সেইটা, যারা হচ্ছে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে তাদেরকে হচ্ছে ডিপোর্ট করার জন্য কাজ করে মুখ্যত, এবং সেটা হোমল্যান্ড সিকিউরিটির ডিপার্টমেন্টের অধীনে তারা এই কাজটা করে। এরকম নানা ধরনের। এর পরে হচ্ছে সর্বশেষ আমরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে হচ্ছে শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প বেশ একটা আন্তরিক আলোচনার পর ডোনাল্ড ট্রাম্প দেশে ফিরে চীনের উপর বাড়তি 10% শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশে সই করেন। এটার পাল্টা হিসেবে চীনও হচ্ছে 15% বাড়তি শুল্ক আরোপের একটা পদক্ষেপ নেয়, যেটা আসলে এক ধরনের উত্তেজনা তৈরি করে। এবং এর পরপরই হচ্ছে আমরা দেখেছি যে সারা বিশ্বের বড় বড় যে শেয়ার বাজার সেখানে হচ্ছে বড় ধরনের দরপতন হয়েছে, সেটা এক ধরনের আলোচনা। কিন্তু এইটার সরাসরি প্রভাব আমরা আসলে কেমন পড়বে বাংলাদেশে সেইটা একটু দূরবর্তী আলোচনা, এটা নিয়ে নানা ধরনের আলোচনা আছেও। তো আমাদের উপরে আসলে পড়তে যাচ্ছে, যেহেতু আমরা যুক্তরাষ্ট্রের তরফ থেকে হচ্ছে আর্থিক সহায়তা নিয়ে আমাদের এখানে বেশ কিছু কার্যক্রম চলে, সেইটার সঙ্গে যুক্ত যে ইউএসএআইডি রিলেটেড যে আদেশটি, সেটা মূলত বেসরকারি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন করে যেটা বলছেন সেটা হলো ফেডারেল গভর্নমেন্টের অর্থায়নে গভর্নমেন্টের আওতার বাইরে যারা হচ্ছে কর্মরত, যাদের বেতন ভাতা ফেডারেল গভর্নমেন্ট বহন করে, কিন্তু যারা হচ্ছে গভর্নমেন্টের কাছে সরাসরি জবাবদিহি দেন, যারা অনেকটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের মতো এক ধরনের স্বাধীনতা ভোগ করেন, সেইটাকে তিনি ডিসমেন্টেল করবেন। তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে অংশটি সেটি হচ্ছে ইউএসএআইডি। এর বাইরে তারা হচ্ছে যে কৃষি অধিদপ্তর আছে বা হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়, এদের মধ্য দিয়েও বেশ কিছু অর্থায়ন করে।
তো সেটা আমরা আসবো ধীরে ধীরে। ইউএসআইডি প্রসঙ্গে আসি। এআইডি সম্পর্কে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই প্রশাসনের নবগঠিত যে ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। সেই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির নেতৃত্বে আছেন দুজন ব্যবসায়ী। একজনকে আপনারা সবাই চেনেন, তিনি হচ্ছেন ইলন মাস্ক, মূলত হচ্ছে টেসলা এবং সোশ্যাল মিডিয়ার এক্স যেই প্ল্যাটফর্মটি আছে সেটির স্বত্বাধিকারী হিসেবে তিনি হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত। এবং দ্বিতীয় যিনি, তিনি হচ্ছেন বিবেক রামাস্বামী। এই দুজনের তত্ত্বাবধানে আসলে এই সংক্ষেপে ডগ নামে যে নতুন দপ্তরটি খোলা হয়েছে সেটি চলছে। এটার মূল লক্ষ্যটা আসলে কি? এটার মূল লক্ষ্য হচ্ছে সরকারি ব্যয় সংকোচন করা। এবং তাদের বক্তব্য হচ্ছে প্রচুর আমলাতান্ত্রিক জটিলতা আছে, আমলাদের পুষে লাভ নাই, এবং প্রচুর অহেতুক কিছু কর্মী সরকারি ব্যয়ে মার্কিন জনগণের করের অর্থে প্রতিপালিত হচ্ছে। সেটা তারা হচ্ছে বলছেন এটা হচ্ছে অপব্যয় ছাড়া কিছু নয়, এটাকে হচ্ছে যে কোনোভাবেই এটা ডিসম্যান্টেল করতে হবে। তো এই জায়গাতেই খড়গটা নেমে এসেছে আসলে ইউএসএআইডির ওপরে। এই ইউএসএআইডি একটি নির্বাহী আদেশের মধ্য দিয়ে আসলে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা 1961 সালের 3 নভেম্বর। তখনকার মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। তো সেই সময়টা আসলে কেমন? সেই সময়টা ছিল হচ্ছে, আপনারা জানেন সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে তখন হচ্ছে স্নায়ুযুদ্ধ চলছে, এবং সেই স্নায়ুযুদ্ধর সময়টাতে সোভিয়েত বলয়ে যেন হচ্ছে অন্যরা প্রবেশ না করে সেই জায়গাটা ঠেকানোর জন্য বিভিন্ন দেশে দেশে তখন সমাজতান্ত্রিক রাজনৈতিক যে দর্শন, সেই রাজনৈতিক দর্শনের আন্দোলন চলছে বা সেই ধরনের একটা লড়াই চলছে। সেইটা থেকে আসলে মুখ ফিরিয়ে নিতে এক ধরনের এনজিও কার্যক্রম। একই পিরিয়ডে কিন্তু আপনারা খেয়াল করবেন যে বিশ্বব্যাংক তৈরি হচ্ছে, আইএমএফ তৈরি হচ্ছে, জাতিসংঘ তার প্রভাব বিস্তার করছে। তো সেই সময়েই এই ইউএসএআইডি প্রতিষ্ঠিত হয়েছিল, গঠন করা হয়েছিল, এবং এটা কিন্তু মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় প্রতিষ্ঠা করা হয়েছিল। তাহলে মার্কিন পররাষ্ট্র নীতিগত যে স্বার্থের জায়গাগুলো আছে সেটা আসলে এই ইউএসএআইডির বিভিন্ন কার্যক্রম বা তাদের অর্থায়নের মধ্য দিয়ে আসলে সেই স্বার্থটা রক্ষিত হবে। এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। তো এরা আসলে কি পরিমাণ কাজ করে, এদের কাজের পরিসর হচ্ছে, আমরা যদি একটু পরিষ্কারভাবে দেখি, আমাদের সর্বশেষ যে ডেটা আছে সেটা হচ্ছে 2023 সালের পূর্ণাঙ্গ ডেটা আমাদের হাতে আছে। আমরা দেখেছি সেখানে হচ্ছে ফিনান্সিয়াল ফরেন অ্যাসিস্ট্যান্স, যেই সরকারি একটি ওয়েবসাইট মার্কিন সরকারের, foreignassistance.gov, এই ওয়েবসাইটের তথ্য বলছে যে 2023 সালে সারা বিশ্বে 6,800 কোটি মার্কিন ডলার ডিস্ট্রিবিউট করা হয়েছে, আর্থিকভাবে সহায়তা দেওয়া হয়েছে। আর নিউজউইক ইউএসএআইডির এই যে কার্যক্রম, এই কার্যক্রমের স্থগিতাদেশ বা হচ্ছে মার্কিন সহায়তা কার্যক্রমের উপরে যে স্থগিতাদেশ, সেটা নিয়ে নিউজউইক মার্কিন সংবাদ মাধ্যম তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে একটি মানচিত্র, পৃথিবীর একটি ম্যাপ দিয়ে দেখিয়েছে কোথায় কোথায় আসলে এই অর্থগুলো যায়। সেখানে তারা বলছে যে 2023 সালে 7,200 কোটি টাকার অর্থ ছাড় হয়েছে মার্কিন সহায়তা প্রোগ্রামের অধীনে। তাহলে এই তফাৎটা কেন হচ্ছে যে ফরেন অ্যাসিস্ট্যান্স সরকারের ওয়েবসাইট বলছে 6,800 কোটি আর নিউজউইকের দপ্তর বলছে হচ্ছে 7,200 কোটি? এটাতে আসলে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমরা জানি যে বিভিন্ন সময় হচ্ছে, ধরা যাক 2025 সালে একটি প্রকল্পের জন্য হচ্ছে চুক্তিবদ্ধ হলো কোনো একটি সহায়তা দাতা প্রতিষ্ঠান, তারা হচ্ছে এই চুক্তির অর্থটা হয়তো ছাড় করতে পারে 2026-এ গিয়েও, বা এটার কিছু অংশ হয়তো 2026-এ গিয়েও অর্থ ছাড় করতে পারে। তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে হলো 2023 সালে আসলে মোট প্রকল্প নেওয়া হয়েছে 6,800 কোটি মার্কিন ডলারের সমমূল্যমানের বা এই ধরনের আর্থিক সহায়তার, আর 7,200 কোটি টাকা অর্থ ছাড় করা হয়েছে ওই একই বছরে। এর মধ্যে সবচেয়ে বেশি কোথায় গিয়েছে? সহজ অনুমান, আপনার সঠিক ধরেছেন যে এটার সবচেয়ে বেশি গিয়েছে হচ্ছে ইউক্রেনে, যেটার পরিমাণ হচ্ছে 1,600 কোটি মার্কিন ডলার। এর পরের অবস্থানে আছে আসলে ইথিওপিয়া, সেখানে গিয়েছে 170 কোটি মার্কিন ডলার। তো এই তালিকাটি, এর মধ্যে এই বিপুল পরিমাণ অর্থ 2023 সালে বিশ্বের 204টি দেশ ও অঞ্চলে আসলে এই প্রকল্পগুলো নেওয়া হয়েছিল। 204টি এই বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকায় বিভিন্ন প্রকল্পের মধ্যে কতগুলো প্রকল্প? 15,000 প্রকল্প।
15,000 এই প্রকল্পে $6,800 কোটি বরাদ্দ হয়েছে। এর মধ্যে ইউএসএআইডির মধ্য দিয়ে গিয়েছে $4,245 কোটি, দুঃখিত। আর এই যে আমার এই অর্থ ছাড়ের যে বিষয়টি বা এই অর্থ সহায়তার যে বিষয়টি, সেটি কতগুলো জায়গায় কোন কোন খাতে যায়? কোনোটি যায় হচ্ছে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, কোনোটি যায় শরণার্থীদের জন্য সহায়তা, কোনোটি যায় স্বাস্থ্য খাতে, কোনোটি যায় শিক্ষা খাতে। সেগুলো আমরা ধাপে ধাপে আসলে একটু দেখব। বাংলাদেশে আসলে কি ধরনের পরিস্থিতি ছিল বা দক্ষিণ এশিয়ার পরিস্থিতিটা আসলে কেমন ছিল। বাংলাদেশে দক্ষিণ এশিয়ার জায়গায় যদি আসি, ইউএসএআইডির সবচেয়ে বেশি বা মার্কিন সহায়তা সবচেয়ে বেশি পায় হচ্ছে আফগানিস্তান। সেটার পরিমাণ কত? সেটার পরিমাণ হচ্ছে $107,48,450। এটা গিয়েছে হচ্ছে আফগানিস্তানে 2023 সালে। এর পরের অবস্থানটি কিন্তু বাংলাদেশে ওই বছর মোট অর্থ সহায়তা এসেছে হচ্ছে $63,67,04,710। এর পরে কিন্তু দুটি বড় দেশ এই দক্ষিণ এশিয়াতে, পাকিস্তান এবং ভারতের সাথে সবসময় তুলনা হয়। ভারত এবং পাকিস্তান কিন্তু এ তালিকায় ওই বছর বাংলাদেশের পেছনেই ছিল। ভারতে গেছে আমার 11,81,00,000, আর পাকিস্তানে গিয়েছিল হচ্ছে 22,27,00,000-এর মতো, কিছু বেশি অর্থ মার্কিন সহায়তা হিসেবে গিয়েছিল। তো বাংলাদেশ তাহলে হচ্ছে দক্ষিণ এশিয়াতে মার্কিন স্বার্থ বা হচ্ছে মার্কিন যেই স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়াদি আছে, সেটার ক্ষেত্রে আসলে খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। এই আর্থিক যে সহায়তা বা অর্থ ছাড়ের যে অঙ্ক, সেটা আসলে তেমনটা বলে দিচ্ছে। আফগানিস্তান, পরপরই বাংলাদেশ, তারপর হচ্ছে পাকিস্তান এবং সবশেষে হচ্ছে ভারত। এবার আসা যাক হচ্ছে টোটাল, এটা তো ইউএসএআইডির হিসাব। আমার বাংলাদেশে আসলে টোটাল মার্কিন অর্থ সহায়তা আসলে কেমন গিয়েছিল, এসেছিল 2023 সালে, সেটার পরিমাণ হচ্ছে $49 কোটি মার্কিন ডলার। এর মধ্যে $33 কোটি ইউএসএআইডি, আগেই বলেছি। তার পরের অবস্থানটি আছে কিন্তু হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছিল $12,22,00,000। তারপরের অবস্থানে হচ্ছে কৃষি অধিদপ্তর, বাকিগুলো অন্যান্য নানা সংস্থা দিয়ে এসেছে। কৃষি অধিদপ্তর দিয়ে এসেছে হচ্ছে $3,44,00,000। এখন এই যে অর্থ সহায়তা, এরা আসলে হচ্ছে কোন কোন খাতে কিভাবে হচ্ছে ব্যয় করে। বাংলাদেশের প্রসঙ্গ যদি আসি, বাংলাদেশে সবচেয়ে বেশি এসেছে হচ্ছে মানবিক সহায়তা সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে। সেটার পরিমাণ হচ্ছে $19,08,00,000। এবং এর পরের অবস্থানে আছে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প, সেখানে ব্যয় হয়েছে $10,27,00,000। শান্তি ও নিরাপত্তা সম্পর্কে তৃতীয় অবস্থানে আছে। শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত প্রকল্পে এসেছে $4,98,00,000। স্বাস্থ্য খাত চতুর্থ অবস্থানে $4,80,00,000। পঞ্চম অবস্থানে আছে গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন সম্পর্কিত খাত, সেখানে আছে হচ্ছে $4,10,00,000। শিক্ষা ও সামাজিক সেবা, এটা সবচেয়ে নিচে, এখানে ব্যয় হয়েছে $3 কোটির বেশি। এবং এরপরে বিভিন্ন প্রকল্প সহায়তা বাবদ $2.5 কোটি কিছু বেশি অর্থ এখানে সহায়তা হিসেবে প্রবেশ করেছে। কথা হলো, আমাদের এই ক্রমটা আমরা দেখলাম কোন খাতে আসলে কত। আমরা দেখছি শান্তি নিরাপত্তা সম্পর্কিত প্রকল্প, এটার তৃতীয় প্রায়োরিটি, এবং তারপরে আমরা পঞ্চম অবস্থানে পাচ্ছি হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন সম্পর্কিত বিষয়। মজার বিষয় হলো, ভারতের ক্ষেত্রে কিন্তু প্রথম খাত সবচেয়ে অগ্রাধিকার পেয়েছে হচ্ছে, সবচেয়ে বেশি অর্থ এসেছে স্বাস্থ্য খাতে। তারপরে অর্থনৈতিক উন্নয়ন, এটা বাংলাদেশের ক্ষেত্রেও একই। প্রকল্প সহায়তা, যেটা বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে শেষে ছিল, প্রকল্প সহায়তা তৃতীয় অবস্থানে আছে ভারতের ক্ষেত্রে। তারপরে আছে হচ্ছে শিক্ষা ও সামাজিক সেবা, গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন, এটা আছে হচ্ছে পঞ্চম। ষষ্ঠ অবস্থানে আছে হচ্ছে শান্তি ও নিরাপত্তা। পাকিস্তানের ক্ষেত্রে দেখা যাচ্ছে, পাকিস্তান আপনারা জানেন 2023 সালে বেশ একটা উত্তাল অবস্থা, রাজনৈতিক অস্থিরতা ছিল, বিভিন্ন ধরনের হামলা, এটা লেগেই থাকে পাকিস্তানে। কিন্তু পাকিস্তানেও কিন্তু শান্তি ও নিরাপত্তা বেশ নিচের দিকেই দেখা যাচ্ছে। সেটা প্রথমেই তাদের আছে মানবিক সহায়তা, তারপরে আছে প্রকল্প সহায়তা, গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন, এটা আছে হচ্ছে তৃতীয়তে, স্বাস্থ্য চতুর্থতে, অর্থনৈতিক উন্নয়ন পঞ্চম, শিক্ষা ও সামাজিক সেবা এটা ষষ্ঠ, শান্তি ও নিরাপত্তা হচ্ছে সপ্তম অবস্থানে আছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে ছিল তৃতীয় অবস্থানে। তো এই যে বিষয়টা,
এখানে মনে রাখা দরকার হচ্ছে ইউএসএআইডির বিষয়ে 90 দিনের ইউএসএআইডি বা মার্কিন যে কোনো সহায়তা, বিভিন্ন দেশে যে সহায়তা প্রোগ্রাম চালানো হয় সেই প্রোগ্রামের উপরে হচ্ছে অর্থ ছাড়ের ক্ষেত্রে 90 দিনের 90 দিন এটা স্থগিত করা হয়েছে। এই 90 দিন স্থগিত করার কারণে যেটা হয়েছে বলা হচ্ছে, মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী নতুন প্রশাসনের, তিনি বলছেন যে এটা বিবেচনা করা হবে, হয়তো সংস্কার করে নতুনভাবে এক ধরনের অর্গানাইজ করে সেটা হয়তো নতুন কাঠামোতে দেওয়া হবে। কিন্তু যেই ডগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, সেটার প্রধান বা নেতৃত্বে থাকা ইলন মাস্ক বলছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে তার কথা হয়েছে, তারা দুজন একমত হয়েছেন যে এটা একটা ডেড এলিমেন্ট, এটাকে আর টেনে নেওয়ার কিছু নেই, এটা বাতিল করতে হবে, বা এটা সরাসরি তিনি এটাকে মৃত হিসেবে ঘোষণা করছেন। এবং এটার ইম্প্যাক্ট হিসেবে যেটা করা হয়েছে, ইউএসএআইডির ওয়েবসাইটে যদি আপনারা যান তাহলে দেখবেন যে সেখানে আসলে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, একটি নোটিশ পাওয়া যাচ্ছে। সেই নোটিশে বলা হচ্ছে যে এই সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা যে কর্মীরা আছেন তারা যেন দেশে ফিরে আসেন, তাদের ভ্রমণের যে ব্যয় সেটা বহন করবে প্রশাসন, এবং টার্মিনেশনের পরে তাদেরকে যেই সরকারি সুবিধাদি দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হবে বলে তার এক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরই মধ্যে আসলে সারা বিশ্বে, যুক্তরাষ্ট্র তো বটেই, সারা বিশ্বের 10,000-এর বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, এবং এটা কিন্তু বিনা বেতনে পাঠানো হয়েছে। ছাঁটাই হয়েছে সরাসরি অনেকগুলো, এবং এইটার ইম্প্যাক্ট পড়েছে বিশ্বের 60টির মতো দেশে। বাংলাদেশে এখন পর্যন্ত এটার ইম্প্যাক্টে, এটা ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত বা তাদের তহবিল প্রবেশ করে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আসলে ছাঁটাই কেমন হয়েছে বা বাধ্যতামূলক ছুটি কী ধরনের হয়েছে সেরকম তথ্য আমাদের কাছে যদিও নেই, কিন্তু এইটার সরাসরি ইম্প্যাক্ট যে পড়তে যাচ্ছে সেটা মোটামুটি নিশ্চিত। বাংলাদেশের খাতগুলোর কথা আপনারা জানলেন, এই খাতগুলোর মধ্যে হচ্ছে স্বাস্থ্য খাতের সাথে যুক্ত আছে পুষ্টি সম্পর্কিত বিভিন্ন অঞ্চলে বন্যার, আমাদের এইখানে প্রতি বছরই ধরতে গেলে কোনো না কোনো অঞ্চলে বন্যা হয়। সো বন্যা, যেই বন্যা থেকে উত্তরণের পরে বা বন্যার সময়ে যে সহায়তা কার্যক্রম সেইটার উপরে ইম্প্যাক্ট পড়বে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে নানা ধরনের কার্যক্রম আছে, সরকারি নানা প্রকল্পের সাথে, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প বলি বা প্রকল্প সহায়তা যে খাত, এই দুটি খাতের মধ্য দিয়ে এই সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও এই অর্থ ব্যয় হয়। সুতরাং একটি বড় অংশ যে এইটার প্রভাবের মধ্যে পড়বে এটা নিশ্চিত, এবং সেখানে এক ধরনের ছাঁটাই বলি বা জনবল সংকোচন বলি সেটা ঘটতে যাচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। দ্বিতীয় যে ইম্প্যাক্টটি পড়বে সেটা হচ্ছে, এই অর্থ তো আসলে শুধুমাত্র বেতন ভাতা বাবদ যায় না, এই অর্থ চুইয়ে পড়ে হচ্ছে একদম সমাজের নিচুতলা, অর্থাৎ যাদের কাছে এই আর্থিক সুবিধাটি যায় বা আর্থিক সহায়তাটি যায় তাদের কাছে আসলে এই সহায়তা পৌঁছানোটা তুলনামূলক কঠিন হয়ে যাবে, অর্থাৎ সমাজের একদম তলাতে গিয়ে এইটার ধাক্কাটা লাগবে। এই সহায়তা কার্যক্রমগুলো বা বিভিন্ন বৈশ্বিক যেই দাতা সংস্থাগুলো আছে এদের অর্থায়ন বা এদের কাছ থেকে তহবিল নিয়ে বাংলাদেশের বেসরকারি যে উন্নয়ন সংস্থা বা এনজিওগুলো তারা আসলে ব্যাপকভাবে কাজ করে, তাদের অর্থায়নের একটা বড় অংশই আসলে এখান থেকে আসে। সুতরাং সারা বিশ্বের সবচেয়ে বড় দাতা একক প্রতিষ্ঠান হিসেবে ইউএসএআইডির দরজা যদি বন্ধ হয় তাহলে বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বড় ধরনের একটি ধাক্কা খেতে যাচ্ছে বলে মনে হয়।